ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ দেশের পক্ষে কথা বলে, যদি কেউ দেশের মানুষের পক্ষে কথা বলে, যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বার্থের পক্ষে কথা বলে এবং সেই কথাগুলো যদি কোনো কারণে কোনো দেশের বিপক্ষে যায়, তাহলেই কেন আওয়ামী লীগের এত সমস্যা হয়? যখন মোদী সাহেব বাংলাদেশে এসেছিলেন, নরেন্দ্র মোদী, তখন 33টি চুক্তি নরেন্দ্র মোদীর সঙ্গে আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করে। আমাদের সংবিধান অনুযায়ী এই চুক্তিগুলোতে কি আছে সেটি পার্লামেন্টে পেশ করবার কথা, আমাদের জনগণের জানবার কথা, আমরা জানি না। আমরা যেটা ভাষা ভাষা দেখতে পাই, পত্রপত্রিকায় আসে, সেটা হচ্ছে আমাদের বর্ডার কিলিং বন্ধ হয় নাই, প্রতিদিন সেখানে পাখির মতো গুলি করে মানুষকে মারা হয়। পত্রিকার শেষের দিকের পাতাগুলোতে এই খবরগুলো প্রত্যেকটা দিন আসে এবং হাসি হাসি মুখ করে আমাদের বিজিবি সেই লাশগুলো গ্রহণ করে। আমরা দেখেছি তিস্তার পানি দেওয়া হয় নাই, আমরা দেখেছি ভারতকে ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে মাসুল নেওয়ার কথা 1058 টাকা পার টন, সেখানে মাত্র নেওয়া হয়েছে 192 টাকা। কি পরিমাণ রাজস্ব আমরা হারাচ্ছি। আমরা জানি যে যে রাস্তাগুলো ব্যবহার করবে ভারত, সেই রাস্তাগুলো মেরামতের খরচটাও আমাদের, সেই ব্যাপারে কোন রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তারপরে বলা হচ্ছে ভিসা সমস্যা, সেটা এখনো কোনো সমাধান হয়নি। আমি শেষ করি, রামপাল নিয়ে অনেক কথা হচ্ছিল, রামপাল নিয়ে আমি কিছু বলতে চাই যে এই রামপাল চুক্তিটি হয়েছিল 2010 সালে, যখন এই সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসে 2010 সালে, তখন ভারত, আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেন এবং সেখানে রামপাল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটাতে যে টার্মস এন্ড কন্ডিশনস ছিল সেটা হচ্ছে অর্থায়ন 15 ভাগ করবে পিডিবি, 15 ভাগ করবে ভারত এবং বাকি 70 ভাগ ঋণ নেওয়া হবে। এই যে ঋণের যে সুদ, সেই ঋণটা দেবে ভারত এবং ঋণের যে সুদ সেটা একতরফা ভাবে বহন করবে বাংলাদেশ। আপনি আসেন দামের ব্যাপারে, প্রতি টন কয়লার দাম যদি $105 ধরা হয়, তাহলে প্রতি ইউনিটের বিদ্যুতের দাম পড়বে 5 টাকা 90 পয়সা। আর প্রতি টন কয়লা যদি $145 করে ধরা হয়, তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে 8 টাকা 85 পয়সা। এখানে প্রতি টন কয়লার দাম ধরা হয়েছে $145 এবং যার ফলে আপনার প্রতি ইউনিট বিদ্যুতের দাম দাঁড়িয়েছে 8 টাকা 85 পয়সা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে। অথচ আপনি যদি খুলনা, তারপরে চট্টগ্রামের আনোয়ারাতে যে বিদ্যুৎ প্রকল্পগুলো আছে, সেখানে বিদ্যুতের দাম হচ্ছে 3 টাকা 80 পয়সা থেকে 4 টাকা পর্যন্ত প্রতি ইউনিট, অর্থাৎ আপনাকে প্রায় ডবল দাম দিয়ে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিতে হবে। তারপরে আছেন 1830 একর জমি এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা হচ্ছে। এগুলো হচ্ছে কৃষি জমি, যেখানে বসতি আছে এবং এই বসতি উচ্ছেদের ফলে 8000 পরিবার তাদের বাসস্থান হারাবে এবং যদি 500 লোক আমরা ধরে নেই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাবে, তাহলে 7500 লোক সেখানে বেকার হয়ে যাবে। উনি বলছিলেন পরিবেশ দূষণের কথা। দেখুন, সাধারণত এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো সংরক্ষিত এবং স্পর্শকাতর এলাকা থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে বানানো হয়। রামপাল হচ্ছে স্পর্শকাতর এলাকার মাত্র 4 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ কোনোভাবেই এটা মিথ্যাবাদীরা এখন 4 কে 16 বানিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত তারাও স্বীকার করেছে এটা 4 কিলোমিটার, এখন সেটা 16 হয়ে গেছে। আশ্চর্য, আসলে পুরো তথ্য যখন সামনে না, ট্রান্সপারেন্সি না থাকে, তখন 4 16 হয়ে যায়, 16 কিছুদিন পর 32 হয়ে যাবে। আশ্চর্য হবার কিচ্ছু নাই। দেখুন, এখানে ইআইএ রিপোর্ট বলছে, এটা আনু মোহাম্মদও বলছেন না, আমিও বলছি না, তেল গ্যাস রক্ষা কমিটিও বলছে না, ইআইএ রিপোর্ট বলছে যে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 142 টন বিষাক্ত সালফার ডাই অক্সাইড এবং 85 টন বিষাক্ত নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত হবে। এটা কোথায় যাবে? এটার এফেক্ট পড়বে আমাদের গাছপালার উপর, এটার এফেক্ট পড়বে আমাদের যেখানে যে জীব পরিবেশ আছে তার উপর, জীব বৈচিত্র্য আছে তার উপর, এটা যে প্রভাব, বিষাক্ত প্রভাব, সেটা পড়বে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের উপরে। পশু নদী থেকে প্রতি ঘন্টায় 9150 ঘনমিটার পানি প্রত্যাহার করা হবে এবং যত পরিশুদ্ধই করা হোক না কেন, এই পানি কখনোই বিশুদ্ধ হবে না। উনি বলছিলেন আলট্রা মডার্ন টেকনোলজি ব্যবহার করা হবে। এটা বিশ্বে স্বীকৃত যে এই টেকনোলজি দিয়ে আপনি ক্ষতি 10 থেকে 15 ভাগ কমিয়ে আনতে পারেন, কিন্তু বিশ্বে এমন কোন প্রযুক্তি আসেনি যেটা দিয়ে আপনি ক্ষতির পরিমাণ 0% নামিয়ে আনতে পারেন। ক্ষতিটি আপনি 10 থেকে 15% কমাতে পারেন এট বেস্ট, এর বেশি কিছু না। ইআইএ রিপোর্ট আরো বলছে যে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি বছর, উনি যেটা ফ্লাই অ্যাশ এবং বটম অ্যাশের কথা বলছিলেন, 7,50,000 টন ফ্লাই অ্যাশ এবং 2 লক্ষ টন বটম অ্যাশ উৎপন্ন হবে। এই ফ্লাই অ্যাশ এবং বটম অ্যাশের মধ্যে বিভিন্ন ভারী ধাতু মিশে থাকে। এই ক্ষতিকর ফ্লাই অ্যাশ এবং বটম অ্যাশ দিয়ে 1834 একর জমির মধ্যে 1414 একর জমি তারা ভরাট করবার কাজে ব্যবহার করবে। মানে পুরো সুন্দরবনটাকে ধ্বংস করবার এটি একটি
চক্রান্ত, এবং এই সুন্দরবন তো একদিনে ধ্বংস হবে না। এই সরকার হয়তো 2 বছর থাকবে, 5 বছর থাকবে, 1 বছর থাকবে, 5 মাস থাকবে, জানি না, এই 5 মাসে হয়তো হবে না, বা আগামী 2 বছরে হয়তো হবে না, কিন্তু এই সুন্দরবন ধীরে ধীরে এই বিষাক্ত বিষক্রিয়ায় 20 বছর 25 বছরের মধ্যে সুন্দরবন শেষ হবে। আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারি, আমরা যে কোনো জায়গায় বিদ্যুৎ কেন্দ্র বাড়াতে পারবো, কিন্তু আমরা আরেকটি সুন্দরবন তৈরি করতে পারবো না। দেখুন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতি বছর যে 47,20,000 টন কয়লা লাগবে, সেই কয়লা কিন্তু আসবে সুন্দরবনের ভেতর দিয়ে, এবং এই সুন্দরবনের ভেতর দিয়ে যখন কয়লাটি আসবে, সেখানে কয়লার গুঁড়া পড়বে, ভাঙা টুকরা তেল, ময়লা, বর্জ্য, আবর্জনা, জাহাজের দূষিত পানি সহ বিপুল পরিমাণ বর্জ্য নিঃসৃত হবে, এবং এই পুরাটাই যাবে পশুর নদীতে, এই পুরাটাই যাবে আমাদের সুন্দরবনে। এমনকি তাদের যে মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, উনিও তো বলেছেন হ্যাঁ ক্ষতি হবে, কিন্তু তারপরেও সুন্দরবনের ওখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে, বলেন নাই ওনারা? আপনি আরো দেখেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র যে শুধু তাই নয়, বাঁশখালীতেও তারা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, এবং বাঁশখালীর মানুষ সেটা প্রতিবাদ জানিয়েছে। সেই মানুষগুলোকে কিভাবে অত্যাচার করেছে, কিভাবে পুলিশের গণগ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ফিজিবিলিটি টেস্ট, সেই ফিজিবিলিটি টেস্ট হওয়ার আগেই 2রা নভেম্বর 2011 সালে তারা রাশিয়ার সাথে $1.5 বিলিয়ন একটা চুক্তি করে বসে আছে, অথচ সেটার ফিজিবিলিটি টেস্ট এখনো হয়নি। অর্থাৎ একটি দেশে যে আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল চুক্তিগুলো সরকার করছে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে চুক্তিগুলো হচ্ছে, সেটা একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, কি করছে তারা, কেন। আবার ডেভেলপমেন্টের তো কিছু পেইন তো থাকবেই, কিছু ব্যথা তো নিতেই হবে আপনাকে। আপনি আসলে ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছেন? ডেভেলপমেন্ট বলতে যদি আপনি 300 কোটি টাকা ফ্লাইওভারকে 1200 কোটি টাকা দিয়ে বোঝান, তাহলে আমি বলবো হ্যাঁ কিছু তো ফ্লাইওভার তৈরি হচ্ছে নিশ্চয়ই, কিন্তু সেই ডেভেলপমেন্টের পেছনে যে হরিলুট হচ্ছে, যেটাকে আমাদের অর্থমন্ত্রী সাগর চুরি বলেছেন, সেই ডেভেলপমেন্টকে আপনি কি বলবেন?